হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ উত্তরণ। আজকে আমরা সায়েন্সের প্র্যাকটিস সেট 5 নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, উত্তরণ তোমাদের জন্য তোমাদের সামনে যে ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল, এসএসসি জিডি এবং পুলিশের যে চাকরির পরীক্ষাগুলো আসছে সেগুলোর কথা মাথায় রেখে প্রতিদিন সোম থেকে শনিবার রাত্রের দিকে 8টা থেকে 9টা থেকে এবং 10টা থেকে 3টে করে ক্লাস থাকছে। রাত্রি 8টা থেকে রিজনিং করাবেন পলাশ স্যার, এবং রাত্রি 10টা থেকে ম্যাথ করাবেন পলাশ স্যার। আর রাত্রি 9টা থেকে হবে জিকের ক্লাস। সোমবার আর মঙ্গলবার জিকে করাবেন শোভন স্যার। আর ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে মানে বুধবার আর বৃহস্পতিবার সায়েন্সের এমসিকিউ নিয়ে আলোচনা করব আমি, তোমাদের ফিরোজ স্যার। আর ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ইংলিশ নিয়ে আলোচনা করবেন সুমন স্যার। ওকে, তো এই হচ্ছে তোমাদের ডেইলি রুটিন। তো চলো আমরা আজকের প্রথম কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। প্রথম কোয়েশ্চেন কি বলেছে, নিচের কোন ঘটনা নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ব্যাখ্যা করা যায়? অপশন এ বলছে, যখন নদীর উপর থাকা নৌকা থেকে কোনো ব্যক্তি লাফ দেন তখন নৌকো পিছন দিকে সরে যায়। অপশন বি বলছে, স্থির বাস হঠাৎ চললে যাত্রীরা পেছন দিকে ঝুঁকে পড়ে। অপশন সি বলছে, মাটিতে পড়ে গেলে আঘাত লাগে। অপশন ডি বলছে, বল ধরার সময় ফিল্ডার হাত পেছনে করে। তো এখানে কোন আনসারটি সঠিক হবে? তো এখানে সঠিক আনসার হবে অপশন এ। যখন নদীতে একটা নৌকা আছে এবং নৌকা থেকে কোনো ব্যক্তি যখন ড্যাঙাতে বা কোনো নদীর পাড়ে উঠে আসবে তখন লাফ দেবেন, তখন অ্যাকচুয়ালি লাফ দেওয়ার সময় আমরা কি করি, আমরা এই নৌকার উপরে একটা বল প্রয়োগ করি, যাকে আমরা বলে থাকি অ্যাকশন। এবং এই অ্যাকশন বলের যুগ্ম হিসাবে বা পেয়ার হিসাবে আরেকটা বল কাজ করে, যেটা এই নৌকা প্রোভাইড করে আমাদের উপরে। তো যে কারণে আমরা লিফট করে যাই নদীর পাড়ে, এবং আমরা যে অ্যাকশন প্রয়োগ করছি সে অ্যাকশন বা ক্রিয়া বলের জন্য নৌকোটি পিছনের দিকে সরে যায়। ওকে, তো এইটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের একটা অ্যাপ্লিকেশন। অপশন বি, সি বা ডিতে যেগুলো দেখছো, এখানে অপশন বিতে যেটা আছে যে স্থির বাস হঠাৎ চললে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে। তো একটা স্থির বাসে যখন প্যাসেঞ্জার আছে না, তখন তারা ইনারশিয়া অফ রেস্টে আছে, তাই তো? মানে স্থিতি জাড্যেও নিয়ে আছে আর কি, মানে ওরা চায় যে স্থির থাকবে, কিন্তু যখন চলতে শুরু করে তখন বডির লোয়ার পার্টটা গতিটাকে অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু বডির আপার পার্ট বলে আমি স্থির ছিলাম, মানে রেস্টে ছিলাম, আমি স্থিরই থাকবো। তো বডির ওপরের পার্ট স্থির থাকে এবং সামনের পায়ের দিকটা বা নিচের পোর্শনটা সামনের দিকে এগিয়ে যায়, যে কারণে আমরা ঝুঁকে পড়ি। তো এটা আমরা নিউটনের প্রথম সূত্র থেকে পাই। মাটিতে পড়ে আঘাত লাগে, এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই। বল ধরার সময় ফিল্ডার হাত পেছনে করে, এটাও আমরা কিন্তু দ্বিতীয় সূত্র থেকে পাই। ওকে, চলো কোয়েশ্চেন নম্বর 2 কি বলেছে, নিচের কোন ঘটনা নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ? অপশন এ বলছে, বল ধরার সময় ফিল্ডার হাত পেছনে করে, এটা এখনই বললাম, এটা দ্বিতীয় সূত্রের উদাহরণ। অপশন বি, প্যাডেল করা থামালে সাইকেলের গতি ধীর হয়। অপশন সি, এই যে যেটা বললো না যে প্যাডেল করা থামালে সাইকেলের গতি ধীর হয়, এটা অ্যাকচুয়ালি নিউটনের দ্বিতীয় সূত্রের অ্যাপ্লিকেশন। ওকে, স্থির বাস হঠাৎ থামলে যাত্রীরা পিছনের দিকে হেলে যায়, এটা ফার্স্ট ল এর এক্সাম্পল। আর এখানে অপশন ডি যেটা আছে, রকেট উৎক্ষেপণ, ঠিক আছে, রকেট যে পৃথিবী থেকে যে উঠে যাচ্ছে, তো রকেটের এই যে সিস্টেম, এই সিস্টেমে যে গ্যাসের কণাগুলো বেরোচ্ছে তারা একটা ভরবেগ নিয়ে বেরোয়। তো এই দিকে যে ভরবেগটা কাজ করে তার উল্টো দিকে একটা সমপরিমাণ ভরবেগ থাকতে হবে, তবেই ভরবেগ শূন্য হবে। কেন ভরবেগ শূন্য হতে হবে? কারণ ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কোনো একটা সিস্টেম যেখানে কলিশন হচ্ছে, কলিশনের আগে যত ভরবেগ থাকবে, ভরবেগ মানে হচ্ছে এমভি, কলিশনের পরেও কিন্তু অতটাই ভরবেগ থাকবে। তো যখন কোনো রিয়াকশন হয়নি, মানে রকেট চলা শুরু করেনি, তো সেটা হচ্ছে কলিশন, মানে কলিশনের আগে কোনো ভরবেগ নেই। তাই যখন রকেটের সিস্টেম থেকে
নিচের দিকে মানে যখন জ্বালানিকে জ্বালানো হবে তখন নিচের দিকে ধোঁয়া বেরোবে, গ্যাস বেরোবে এবং সেই গ্যাসের কণাগুলো ভীষণ হাই ভেলোসিটিতে বেরোয়। তো একটা হাই মোমেন্টাম নিয়ে নিচের দিকে যায়। তো সেম মোমেন্টাম কি হবে, উল্টো দিকে তৈরি হতে হবে। তো এটা যদি পজিটিভ মোমেন্টাম হয় তো এটা নেগেটিভ মোমেন্টাম, মানে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করবে। তবেই টোটাল মোমেন্টাম আফটার কলিশন বা আফটার রিয়াকশন জিরো হবে। ওকে, আর তখনই রকেটটা সামনের দিকে যাবে। রকেটটাকে সামনের দিকে যেতে হচ্ছে কেন? কারণ এই গ্যাসের কণাগুলো যে মোমেন্টাম নিয়ে যাচ্ছে সেই মোমেন্টামটাকে ক্যান্সেল করার জন্য। ওকে, তো সেটার জন্য রকেটের ওপরে একটা রিয়াকশন ফোর্স লাগু হবে বা প্রতিক্রিয়া বল কাজ করবে, যেটা রকেটকে উঠিয়ে নিয়ে যাবে। বোঝা গেল? তো এটা আমাদের থার্ড লয়ের এক্সাম্পল একটা। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে বলের সংজ্ঞা পাওয়া যায়? তো এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্র। ওকে, এফ ইকুয়ালস টু এম এ, বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল, নিম্নলিখিত কোন বলগুলির মধ্যে মহাকর্ষীয় বল, তড়িৎচুম্বকীয় বল, স্থির স্থিরতারিতিক বল, নাকি অপশন সি নিউক্লিয় বল? কি হবে এখানে সঠিক আনসার? কোনটা সবচেয়ে দুর্বল? তো এখানে আনসার হবে অপশন এ মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা হচ্ছে সব থেকে উইকেস্ট বা দুর্বল নেচারের একটা বল। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, অবাধে পতনশীল বস্তু যার উদাহরণ? অপশন এ আয়ত গতিচ্যুত, অপশন বি অসম ত্বরণ গতি, ত্বরণও লেখা আছে, এটা বইতে লেখা ছিল লিখেছি তাই আমি। তো এটা হবে অসম ত্বরণ গতি, আর একটা হচ্ছে সমত্বরণ গতি, আর একটা হচ্ছে বৃত্তাকার গতি। তো যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে তার ত্বরণটা সময়ের সাথে একই থাকে, মানে তার বেগের পরিবর্তন সময়ের সাথে একই হয়। সেটা হচ্ছে জি, স্মল জি, স্মল জি দিয়ে বোঝানো হয়, যার ভ্যালু হচ্ছে 9.8 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এর মানে হচ্ছে 9.8 মিটার বাই সেকেন্ড বাই সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে এতটা করে বেগের চেঞ্জ হয়। তার মানে প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন হওয়ার পরিমাণটা আমার সমান সমান হচ্ছে, তাই এটা সমত্বরণ গতির এক্সাম্পল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে, যে ঘর্ষণ বল প্রয়োগ করা হয়? অপশন এ বলের অভিমুখের লম্বভাবে, অপশন বি বলের অভিমুখের কোণে, অপশন সি বলের অভিমুখের দিকে, অপশন ডি, এই তাটা হবে না, হ্যাঁ, অপশন ডি বলের অভিমুখের বিপরীত দিকে। তো এখানে সঠিক আনসার কি হবে? ধরো এই একটা সারফেস, এর উপরে কোনো বস্তু আছে, তো এর উপরে আমি যখন এইদিকে বল প্রয়োগ করব তার উল্টো দিকে ফ্রিকশন প্রয়োগ হবে, তাই না? তাহলে অপশন ডি হবে সঠিক আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে, যদি একটি বস্তু আঁকাবাঁকা পথে রূপান্তরিত গতিতে চলে ওই গতিকে বলে? অপশন এ সরল রৈখিক গতি, অপশন বি সরল দোলক গতি, অপশন সি অবতীর্ত গতি, অপশন ডি বক্র রৈখিক গতি। তো কোনো বস্তু যদি আঁকাবাঁকা পথে তার যদি চলন গতি হয় তো তাকে আমরা বলি ইংরেজিতে কার্ভিলিনিয়ার মোশন, আর বাংলায় বলা হয় বক্র রৈখিক গতি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে, সরল পেন্ডুলামের দৈর্ঘ্য বৃদ্ধি করলে এর পর্যায়কাল? অপশন এ বৃদ্ধি পাবে, অপশন বি হ্রাস পাবে, অপশন সি পরিবর্তিত হবে, অপশন ডি একই থাকবে। তো দেখো এই কোয়েশ্চেনের সঠিক আনসার হবে বৃদ্ধি পাবে। কেন? কারণ এই পেন্ডুলাম নিয়ে তুমি নিজেও পরীক্ষা করে দেখতে পারো। একটা পেন্ডুলাম নিলে যার লেন্থ এই একটা ছোট লেন্থ নিলে তাকে একবার একটা ফিক্স একটা ডিস্টেন্সে বা হাইটে নিয়ে গিয়ে ছেড়ে দিলে সেই গিয়ে ঘুরে আসতে যে টাইমটা নেবে তাকে বলি পর্যায়কাল। তো এর তুলনায় আমি যদি একটা বড় পেন্ডুলাম নিই তাহলে তাকে যখন আমি ছাড়বো তো সে এই গিয়ে ঘুরে আসতে কী হবে, বেশি টাইম নেবে। তো এখান থেকে আমরা পেন্ডুলামের একটা ফর্মুলা পাই যে টি সমান সমান 2π√L/g। এই এলটা হচ্ছে পেন্ডুলামের এফেক্টিভ লেন্থ। ওকে, তো এই এখান থেকে বুঝতে পারছো যে টাইম পিরিয়ড √L এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক সম্পর্কে আছে। তার মানে যদি কোনো পেন্ডুলামের লেন্থ বাড়ে
তাহলে এই একবার গিয়ে ঘুরে আসতে যে সময়টা লাগে, যাকে আমরা বলি পর্যায়কাল, সেটাও বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে, পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন 10 কেজি হলে পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ওজন হবে। তো পৃথিবীর কেন্দ্রে, দেখো আমরা যেটা বলি ওজন, ওজন সমান সমান কি? ওজন সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা বলি জি, মানে এম ইন্টু জি, mg, এটা দিয়ে বোঝায়। তো তো ওজন ডিপেন্ড করে এই জি এর উপরে মেনলি। জি এর ভ্যালু বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়। যেরকম পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে পৃথিবীর কেন্দ্রে ওজন ওয়েট সমান সমান mg, জি জি এর ভ্যালু যদি 0 হয়, টোটালটা 0, তাহলে অপশন এ হবে রাইট আনসার। ওকে, নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে, বলেছে কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে। তো ওজন একটু আগে বললাম ওয়েট সমান সমান হচ্ছে এম ইন্টু জি, যেখানে জি এর ভ্যালু ম্যাক্সিমাম হবে সেখানেই ওজন আমার ম্যাক্সিমাম হবে। অপশন এ বলেছে কেন্দ্রে, কেন্দ্রে জি এর ভ্যালু 0, পৃথিবী থেকে অসীম দূরে, পৃথিবী থেকে যত দূরে যাবে জি এর ভ্যালু ডিক্রিজ করবে। পৃথিবী পৃষ্ঠে, আরেকটা বলেছে অপশন ডি, পৃথিবী কেন্দ্র থেকে অসীম দূর পর্যন্ত ওজনের মান, ওজনের একই মান হবে। তো এই অপশনটাও আমার এখানে ভুল। এখানে অপশন সি হচ্ছে সঠিক আনসার। যতগুলো আছে তার মধ্যে পৃথিবী পৃষ্ঠে, এই পৃথিবী পৃষ্ঠে বা সারফেসে জি এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম। সারফেস থেকে যত যত তুমি হাইটে যাবে জি এর ভ্যালু কমবে, সারফেস থেকে যত তুমি কেন্দ্রে যাবে জি এর ভ্যালু কমবে, আর একদম সেন্টারে জি এর ভ্যালু 0। ওকে, নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে, চাপ যা দ্বারা পরিমাপ করা হয়। তো কি দিয়ে পরিমাপ করা হয়? চাপ সমান সমান কি? চাপ সমান সমান কি? চাপ সমান সমান হচ্ছে বল ইন্টু, সরি, বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। মানে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে তুমি কতটা বল প্রয়োগ করছো সেটা হচ্ছে চাপ। তুমি যদি অল্প জায়গায় বেশি বল প্রয়োগ করো তাহলে চাপ কি হবে? চাপ বেড়ে যাবে। বোঝা গেল? যে কারণে একটা সূঁচ, সেই সূঁচের ডগাটা তুমি ভাবো কত ছোট জায়গা, তো সূঁচ দিয়ে যখন আমরা বেলুনকে টাচ করাই না, বেলুনটা কি হয়? ফেটে যায়, কারণ প্রচুর প্রেশার কাজ করে। কিন্তু সেখানে যদি আমরা একটা আঙুলের ডগা দিয়ে টাচ করি, ফাটে না, কারণ কি আঙুলের ডগার সারফেসটা অনেক বড়, যে কারণে প্রযুক্ত বল বেশি চাপ তৈরি করতে পারে না। ঠিক আছে, তাহলে আনসার হবে কি? অপশন সি, বল আর ক্ষেত্রফল। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে, পদার্থের কোন অবস্থায় তাদের মধ্যে আকর্ষণ বল সবচেয়ে কম। তো এটা আনসার কি হবে? এটা আনসার হবে হচ্ছে গ্যাস। গ্যাসের কণাগুলোর মধ্যে প্রচুর গতিশক্তি থাকে, ওরা প্রচুর ছোটাছুটি করে, তো ওদের মধ্যে আকর্ষণ বল কি হবে? কম হবে। নেক্সট, পদার্থের কোন অবস্থায় তাদের আণবিক আকর্ষণ তীব্র হয়, মানে ইন্টারমলিকুলার ফোর্স কাদের মধ্যে বেশি হয়, কোন স্টেটের বা কোন অবস্থার মধ্যে? কঠিন, তরল, গ্যাস, বাষ্প। তো এখানে অবশ্যই আনসার হবে কঠিন। কঠিন কেন এত রিজিড হয়? কেন কঠিনকে কম্প্রেস করতে পারি না? কারণ কঠিনের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল তীব্র, তাই ওরা খুব কাছাকাছি থাকে, ওদের মধ্যে গ্যাপ খুব কম, তাই আমরা ওদেরকে বেশি কম্প্রেস করতে পারি না। অপশন, কোয়েশ্চেন নম্বর 14, নিচের কোনটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়? অপশন এ তরঙ্গ দৈর্ঘ্য, অপশন বি বিস্তার, অপশন সি কম্পাঙ্ক, অপশন ডি মাধ্যম। তো দেখো, তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা তরঙ্গের দৈর্ঘ্য, এই লেন্থটা। বিস্তার মানে সে কতটা দূর অবধি বিস্তৃত হয়েছে। কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে এরকম তরঙ্গ এক সেকেন্ডে কতগুলো তৈরি করছে। মাধ্যমটা তরঙ্গের বৈশিষ্ট্য নয়। ওকে, তো আনসার হবে মাধ্যম। মাধ্যম মানে মিডিয়াম, সলিড, লিকুইড, গ্যাস। নেক্সট, কোয়েশ্চেন নম্বর 15 কি বলেছে, একটি বস্তুকে অবতল দর্পণের সামনে, ওকে, অবতল দর্পণ এর সামনে অসীমে বা অসীম অবস্থানে রাখা হলে এর প্রতিবিম্ব হবে যেখানে, মানে এই একটা আমার কাছে অবতল দর্পণ, তার থেকে যদি অনেক দূরে কোনো আমরা অবজেক্টকে রাখি, তার ছবি বা ইমেজ কোথায় তৈরি হবে, সেটা এখানে একটা ফোকাস বলে জায়গা আছে,
সে ফোকাসে তৈরি হবে। তো অপশন এ ফোকাস। কারণ কি অসীম দূর থেকে যে আলোগুলো যায় তারা হচ্ছে প্যারালাল। কার প্যারালাল? তারা একে অপরের প্যারালাল। আর যদি অবজেক্টটা সোজাসুজি থাকে তাহলে তারা এই প্রিন্সিপাল অ্যাক্সিস, ওকে, এরও প্যারালাল হয়। আর তখন এই মিররে বা দর্পণে পড়ার পরে এরা ফোকাস দিয়ে যায়, তাই ফোকাসে একটা প্রতিবিম্ব বা ইমেজ তৈরি হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? তো সেটার সঠিক আনসার কি হবে? শব্দ। ওকে, বাকি বেতার, এক্স রশ্মি, দৃশ্য আলো বা আলো যেটা লাইট বলি, এগুলো সবই হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে, উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য। উত্তল দর্পণ মানে তার মিডিল পোর্শনটা মোটা আর দুটো সাইড মানে কিনারা পোর্শন হচ্ছে সরু। তো এর উপরে যদি সমান্তরাল আলো ফেলো, তো আচ্ছা, এই লেন্সের কিছু পয়েন্ট হয়, মিডিল পয়েন্টটাকে বলা হয় অপটিক্যাল সেন্টার। এরকম জায়গায় হয় একটা ফোকাস, আর এদিকে হয় আরেকটা ফোকাস। তো এদের যে লাইনটা টানবো এটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। যাই হোক, তো এর সমান্তরাল আলো ফেললে না এরা গিয়ে কোথায় মিট করে? এরা এই ফোকাস দিয়ে যায় এই দিকে। তার মানে এই দিকে মানে অপটিক্যাল সেন্টার থেকে এই দিকে আমরা যে লেন্থটা নেব এটা হচ্ছে ফোকাল লেন্থ। এবার এটা পজিটিভ না নেগেটিভ? তো সব সময় মনে রাখবে অবজেক্ট থাকবে এই দিকে মানে লেফটে। তাহলে আলো কোন দিকে যাবে? অবজেক্ট থেকে আলো যাবে লেন্সের দিকে মানে লেফট থেকে রাইটের দিকে। তো আলো যেদিকে যাচ্ছে সেই ডাইরেকশনটা হচ্ছে পজিটিভ, আর তার উল্টোর দিকে ডাইরেকশন নিলে সেটা হবে নেগেটিভ। ডাইরেকশন বা এই ডিস্টেন্সগুলো কোথা থেকে নেব? অপটিক্যাল সেন্টার থেকে। তো অপটিক্যাল সেন্টার থেকে মিটিং পয়েন্টের দূরত্ব কোন দিকে? এই দিকে, আলোর দিকে। তাহলে এটা পজিটিভ মানে ফোকাস দৈর্ঘ্য আমার ধনাত্মক। নেক্সট কোয়েশ্চেন নম্বর 18 কি বলেছে, তরঙ্গের গতিপথে অবস্থিত মাধ্যমের কম্পমান কোনো কণা একক সময়ে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে সেই সংখ্যাকে তরঙ্গের কি বলে? তো সেই সংখ্যাকে তরঙ্গের বলা হয় কম্পাঙ্ক। নেক্সট কোয়েশ্চেন নম্বর 19 কি বলেছে, লাল বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ? তো রেড লাইট যেহেতু কম বিক্ষিপ্ত হয় মানে রেড লাইট যাওয়ার সময় বায়ুর কণার দ্বারা কম ধাক্কা খেয়ে ছড়ায়, তাই রেড লাইট অনেক দূর অবধি যেতে পারে। ওকে, তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। বাতাসের অণু লাল আলোকে সব থেকে কম বিক্ষিপ্ত করে। এই যে বাতাসের কণা লাল আলোকে কম ছড়াতে পারে, তার ফলে লাল আলো অনেক দূর অবধি সোজা যায়। ওকে, তাই লালকে আমরা বিপদ বা ডেঞ্জার সিগন্যাল হিসাবে ব্যবহার করে থাকি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে, একটি 100 ওয়াট এবং 220 ভোল্টেজ বৈদ্যুতিক বাতির প্রবাহ মাত্রা হবে। তো এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে একটা ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে পাওয়ার সমান সমান ভোল্টেজ ইনটু কারেন্ট। ওকে, এবার দেখো কি কি দেওয়া আছে। তো পাওয়ারটা দেওয়া আছে কত? 100 ওয়াট। আর কি দেওয়া আছে? ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্টেজ। কি জানতে চেয়েছে? কারেন্ট জানতে চেয়েছে। তাহলে এখান থেকে কারেন্ট সমান সমান পাওয়ার বাই ভোল্টেজ লিখতে পারি। পাওয়ার হচ্ছে 100 আর ভোল্টেজ হচ্ছে 220, শূন্য শূন্য আর বাকি কাটলে 5/11 অ্যাম্পেয়ার, মানে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 কি বলেছে, তরঙ্গের গতিপথে অবস্থিত মাধ্যমের কোনো কণা একটি পূর্ণ কম্পনের ফলে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে? তরঙ্গের গতিপথে, তরঙ্গ যেদিকে যাচ্ছে সেই দিকে মাধ্যমের কোনো তরঙ্গের গতিপথে অবস্থিত মাধ্যমের কোনো কণা একটি পূর্ণ কম্পনের ফলে যে দূরত্ব অতিক্রম করে বা সম্পন্ন করে তাকে বলে, তাকে কি বলে? তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22 কি বলেছে, কোন রঙের সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য? তো এটা আমরা সবাই জানি, লাল। ওকে, নেক্সট কোয়েশ্চেন নম্বর 23, বায়ুমণ্ডলে এই যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয়।
অপশন এ কার্বন ডাই অক্সাইড, অপশন বি অ্যামোনিয়া, অপশন সি জলীয় বাষ্প, অপশন ডি ধূলিকণা। তো এখানে সঠিক আনসার কি হবে? এখানে সঠিক আনসার হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। গ্রিন হাউস এফেক্ট কি? তো আমাদের এই যে পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার বাড়ছে, মানে বিশ্ব উষ্ণায়ন, মানে গোটা বিশ্বটা গরম হচ্ছে। কেন হয়? কারণ কি বায়ুতে কিছু গ্যাস আছে, যেরকম ওয়াটার ভেপার বলো, তারপরে কার্বন ডাই অক্সাইড বলো, ঠিক আছে? তো এই কার্বন ডাই অক্সাইডটা এটা হিউম্যান অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে বাতাসে আর কি থাকে আর কি। হিউম্যান অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, তো সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডটা বেড়ে যায়। ওকে, তো কার্বন ডাই অক্সাইড কি করে? এ খুব ভালো হিটকে ধরে রাখে, মানে পৃথিবী সারাদিন সূর্য থেকে হিট নিল, দেন পৃথিবী রাত্রেবেলা হিট ছাড়ে। এবার এই যে হিটটা ছাড়ছে, এটা আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত এই জলীয় বাষ্প, তারপরে তোমার এই কার্বন ডাই অক্সাইড, এরা হিটটাকে অ্যাবজর্ব করে। ওকে, তো কার্বন ডাই অক্সাইড, মেনলি কার্বন ডাই অক্সাইড যদি বেশি মাত্রায় থাকে তাহলে গ্রিন হাউস এফেক্ট হয়। তাই এখানে কার্বন ডাই অক্সাইড হবে আনসার, কারণ কি এটা ম্যান মেড। নেক্সট, পদার্থের কোন অবস্থায় সর্বোচ্চ গতিশক্তি থাকে? ধাতব, গ্যাস, কঠিন, তরল। এখানে সঠিক আনসার কি হবে? অপশন এ গ্যাস। কারণ কি গ্যাসের কণাগুলোর মধ্যে গতি বেশি, এরা সবসময় ছোটাছুটি করছে, কারণ একটা কণাকে আরেকটা কণা টেনে ধরে রাখতে পারছে না, তার ফলে কণাগুলো ছোটাছুটি করে বেড়াচ্ছে। তো গ্যাসের কণা যাদের ভেলোসিটি এত বেশি, তাদের গতিশক্তিও বেশি হবে। গতি বেশি তাই গতিশক্তি বেশি। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 25, বায়ুতে শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ? তো বায়ুতে শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য টাইপের তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? তো তরঙ্গ যেদিকে যাচ্ছে সেই দিকে যদি মিডিয়ামের কণাগুলো কম্পিত হয়, মানে ধরো আমরা যখন হ্যালো বলি না, হ্যালো বলি, তখন কি হয়? তোমার মুখের কাছে যে কণাগুলো আছে, এই কণাগুলো এনার্জিটাকে পেয়ে ওরা সামনের দিকে চলে যায়, দেন সামনে কণাকে ধাক্কা মেরে এনার্জিটা দিয়ে ওরা আবার রিটার্ন আসে। তো তরঙ্গ কোন দিকে যাচ্ছে? তরঙ্গ তো এইদিকে যাচ্ছে। তো তরঙ্গ যেদিকে যাচ্ছে বা ডিস্টারবেন্স যেদিকে যাচ্ছে, সেই দিকেই কণাগুলোর কম্পন হচ্ছে, মাধ্যমের কণাগুলোর। তাই বায়ুতে শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ কি এই ধরনের তরঙ্গকে অনুদৈর্ঘ্য বলে। তির্যক কাকে বলে? যদি কণাগুলো উপরে নিচে এরকম অসিলেট করতো বা উপরে নিচে যদি কম্পন করতো, আগে পিছে করতো, আর তরঙ্গ যাচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওকে, তখন সেটাকে বলতাম আমরা তির্যক তরঙ্গ। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 26, কোন ধাতব তারের মধ্যে দিয়ে কোনো কণার, মানে কোনো ধাতব তারের মধ্যে দিয়ে কোনো কণার প্রবাহকে তড়িৎ, কোন ধাতব তারের মধ্যে দিয়ে কোন কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে? তো কোনো একটা ধাতব তার, তার মধ্যে দিয়ে এমন কোন কণা চলে যেটাকে আমরা তড়িৎ প্রবাহ বলি? তো সেটা হবে ইলেকট্রন। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 26 কি বলেছে? তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে উৎপন্ন তাপ সংক্রান্ত সূত্রকে কি বলে? তো কোনো একটা পরিবাহী, তার মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, তখন সেটা দেখবে তাপ উৎপন্ন করে, তাই না? বাড়িতে লাইট বাল্ব জ্বালানো থাকলে লাইট বাল্ব বন্ধ করে যখন একটু টাচ করবে, বুঝতে পারবে যে হাতে গরম লাগছে, মানে কিছু তো হিট তৈরি করে। এবং সেই সংক্রান্ত কিছু ল আছে যে কতটা হিট তৈরি হবে, এবং সেই সূত্রটাকে বলা হয় জুলের সূত্র। ওকে, নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 28, এসআই পদ্ধতিতে ভোল্ট কিসের একক? অপশন এ তড়িৎচালক বল, অপশন বি বিভব প্রভেদ, অপশন সি রোধ, অপশন ডি তড়িৎচালক বল ও বিভব প্রভেদ উভয়েরই। তো এখানে সঠিক আনসার কি হবে? তো ভোল্ট হচ্ছে তড়িৎচালক বল ও বিভব প্রভেদ, অপশন ডি উভয়েরই একক। ওকে, যাহাই বিভব প্রভেদ, তাহাই হচ্ছে আমাদের তড়িৎচালক বল। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 29 কি বলেছে? হেনরি বেকারেল কি আবিষ্কারের সাথে যুক্ত? তো আমরা জানি হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কারের সাথে যুক্ত। নেক্সট,
নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? কোনটি নয়? প্লুটোনিয়াম, টাইটেনিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম। কোনটা নয়? তো সেটা হচ্ছে টাইটেনিয়াম। টাইটেনিয়াম একটা মেটাল, ওকে, এবং এটা তেজস্ক্রিয় নয়। তো আজকের দিনের যে লাস্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের আনসার তোমরা সবাই জানাবে কমেন্ট সেকশনে, ওকে? আমি অপেক্ষায় থাকলাম। কি বলেছে কোয়েশ্চেনটা? যদি কোনো একটি পদার্থের যোজ্যতা পটি মানে ভ্যালেন্সি ব্যান্ড ও পরিবহন পটি মানে কন্ডাকশন ব্যান্ড মানে পরিবহন পটির মধ্যে ব্যবধান হয় 5 ইলেকট্রন ভোল্ট, তাহলে পদার্থটি হলো অপশন এ অর্ধপরিবাহী, অপশন বি উত্তম পরিবাহী, অপশন সি অতি পরিবাহী, অপশন ডি অন্তরক। ওকে, তো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না বন্ধুরা। চলো, টাটা। সকলকে থ্যাংক ইউ জানিয়ে আমি আজকে আমার এই সেশনকে শেষ করলাম। চলো, টাটা।